ব্রাজিল আর জার্মানি ফুটবল ইতিহাসে মাত্র এই দুটো দলেরই আছে পরপর তিনটে বিশ্বকাপ ফাইনাল খেলার রেকর্ড। ফ্রান্সও এই মুহূর্তে সেই রেকর্ডের সামনে দাঁড়িয়ে। কিন্তু 2024 ইউরোতে যে দলটা ওপেন প্লে থেকে মাত্র একটা গোল করেছিল, কিংবা নেশনস লিগে স্পেনের বিপক্ষে মাত্র 13 মিনিটে 3-1 গোলে, কিংবা পরবর্তীতে 5-1 গোলে পিছিয়ে যাওয়া এই দল কি পারবে তৃতীয়বারের মতো ফাইনাল খেলতে? ফুটবলের বড় বড় পণ্ডিতরা কিন্তু ফ্রান্সকে হট ফেভারিটই বলছেন। তার পেছনে আছে ফ্রান্সের ট্যাকটিক্যাল স্ট্রেংথ। আজকের ভিডিওতে আমরা সেই উত্তরই খুঁজে বের করার চেষ্টা করব। চলুন তাহলে শুরু করা যাক। উত্তরটা আসলে আবেগ দিয়ে খুঁজলে হবে না, খেয়াল করতে হবে দিদিয়ের দেশমের ট্যাকটিক্যাল এভলিউশন। আন্তোয়ান গ্রিজম্যান অবসর নেওয়ার পর ফ্রান্সের খোলসটাকেই তিনি বদলে ফেলেছেন। কিলিয়ান এমবাপ্পেকে লেফট উইং থেকে করেছেন সেন্টার ফরওয়ার্ড বা নাম্বার 9। একই রকম ভাবে ফ্রান্সের বিভিন্ন পজিশনে এনেছেন অনেক রকম পরিবর্তন। সেই পরিবর্তনগুলো জানার আগে একবার নজর দেওয়া যাক ফ্রান্সের স্কোয়াডের দিকে। ফ্রান্সের স্কোয়াড যে কতটা গভীর সেটা বুঝতে গেলে আপনাকে প্রথমে একটা উদাহরণ দেখতে হবে। রিয়াল মাদ্রিদের হয়ে খেলা এদুয়ার্দো কামাভিঙ্গাকে এই স্কোয়াডে জায়গায় দেন নির্দেশক। কেন? কারণ ক্লাব ফুটবলে একাডেমি গ্র্যাজুয়েট থিয়াগো পিটারচের কাছে নিজের পজিশন হারিয়েছেন তিনি। রিয়াল মাদ্রিদের একজন মিডফিল্ডার যখন ট্যাকটিক্যাল কারণে বাদ পড়েন, তখন বুঝবেন ম্যানেজারের হাতে অপশনের কোনো অভাব নেই। লিগ ওয়ানের টপ স্কোরার এস্তেবান লেপল কিংবা টটেনহামে লোনে থাকা কোলো মোয়ানিকে ছাড়াই দেশম এবারের আমেরিকা মিশন সাজিয়েছে। 2012 সাল থেকে ফ্রান্সের দায়িত্বে থাকা দেশমের এবার চতুর্থ এবং শেষ বিশ্বকাপ। নিজের শেষ টুর্নামেন্টটিকে তিনি চাইবেন স্মরণীয় করে রাখতে, এবং সেই জন্য তিনি বেছে নিচ্ছেন তার প্রিয় 4-2-3-1 ফরমেশন। তবে এবারের ফরমেশন অন্যবারের চেয়ে বেশ আলাদা। এবারের 4-2-3-1 আগের বারের চেয়ে অনেক বেশি ফ্লুইড এবং ডাইনামিক। চলুন আর একটু ভিতরে ঘেটে দেখি। দেশম অন পেপারে দলটাকে 4-2-3-1 সাজালেও বল পজিশন এবং ট্রানজিশনের উপর ভিত্তি করে মাঠের ভেতর ফ্রান্সের ফরমেশনটা মূলত একটা হাইব্রিড 3-2-4-1 অথবা 2-3-5 সিস্টেমে রূপ নেয়। বিল্ড আপ ফেজে ফ্রান্স যখন নিজেদের হাফ থেকে বল নিয়ে উপরে ওঠে, তখন রাইট ব্যাক কিছুটা ভেতরের দিকে চেপে এসে তিনজনের একটা ডিফেন্সিভ লাইন তৈরি করে। অন্যদিকে বাদিকের লেফট ব্যাক যেমন লুকা ডিন বা থিও হার্নান্দেজ উইং ধরে একদম ওপরে উঠে যায় উইঙ্গারের মতো। মিডফিল্ডে ডিফেন্সিভ স্ক্রিন হিসেবে দুজন সেন্ট্রাল মিডফিল্ডার একদম পাশাপাশি থেকে একটা শক্ত শিল্ড তৈরি করে। এতে করে ফ্রান্সের ফ্রন্ট লাইন যখন আক্রমণে ব্যস্ত, তখনও কাউন্টার অ্যাটাক ঠেকানোর জন্য এদের পেছনে 5 জনের একটা নিরেট ব্লক সবসময় প্রস্তুত থাকে। গত এক দশক ধরে ফ্রান্সের সিস্টেমের হৃৎপিণ্ড ছিলেন আন্তোয়ান গ্রিজম্যান। মিডফিল্ড থেকে আক্রমণে বল ট্রানজিশন, প্রেস রেজিস্ট্যান্স বা স্পেস ক্রিয়েশন সবই হতো গ্রিজম্যানের পায়ে। এখন কোনো সিঙ্গেল প্লেয়ারের উপর নির্ভর না করে দেশম আক্রমণ ভাগকে প্রতিনিয়ত শাফল বা রোটেট করাচ্ছেন। কিলিয়ান এমবাপ্পে উইং ছেড়ে এখন খেলছেন নাম্বার 9 হিসেবে। এমবাপ্পে যখন সেন্টারে থাকেন তখন উইংয়ে মার্কাস থুরাম বা ডেজারে দুয়ে ওয়াইড স্পেস হোল্ড করেন। আবার ব্রাজিল বা কলম্বিয়ার মতো হাই প্রেসিং দলের বিপক্ষে ফ্রান্স যখন খেলেছে, তখন মার্কাস থুরাম বা কোলোমোয়ানিকে ওয়াইড রোল বা উইংয়ে ঠেলে দিতে আমরা দেখেছি। যেমন গত মার্চে ব্রাজিলের বিপক্ষে ম্যাচে উইঙ্গার হুগো একেটিকে দেখা গেছে লেফট উইংয়ে চুইংগামের মতো আটকে থাকতে। ফ্রান্সের বর্তমান আক্রমণ ভাগের মূল শক্তির জায়গা হলো তাদের ফিজিক্যাল সুপিরিয়রিটি এবং দুর্দান্ত 1-2 পাসিং। ফ্রান্সের আক্রমণগুলো মূলত হয় উইং দিয়ে। উইঙ্গার এবং ওভারল্যাপ করে উপরে ওঠা ফুলব্যাকরা মিলে উইংয়ে একজন অতিরিক্ত খেলোয়াড় বা ওভারলোড তৈরি করে। এরপর সেখান থেকে অপোনেন্টের ডিফেন্সিভ লাইনের মাথার উপর দিয়ে ব্যাকপোস্ট ক্রস ফেলা হয়। উসমান ডেম্বেলে কিংবা লুকাডিনের মতো খেলোয়াড়রা যখন নিখুঁত কার্লিং ক্রস করেন, তখন উইং থেকে বক্সে ঢুকে পড়া মার্কাস থুরাম কিংবা মিডফিল্ড থেকে লেট রান নেওয়া আদ্রিয়ান রাবিওরা তাদের শারীরিক উচ্চতা ও শক্তির সুবিধা নিয়ে হেডে ফিনিশ করেন, যেরকমটা দেখা গিয়েছিল ইতালির বিপক্ষে। রাবিও জোড়া গোল করেছিলেন। লুইস এনরিকের অধীনে পিএসজিতে খেলে এখন উসমান ডেম্বেলে একজন প্রপার সেন্ট্রাল ক্রিয়েটর। দেশম ডেম্বেলেকে উইংয়ে রাখলেও ডেম্বেলে প্রায় হাফ স্পেসে ড্রিফট করে আসেন। সেখানে এমবাপ্পে এবং ডেম্বেলে অত্যন্ত দ্রুতগতির 1-2 পাসিং এর মাধ্যমে প্রতিপক্ষের সেন্টার ব্যাকদের পজিশন থেকে টেনে বের করে আনেন এবং ডিফেন্সিভ লাইনকে চুরমার করে ফেলেন। দেশমের ফ্রান্স দলটির সবচেয়ে বড় সৌন্দর্য হলো তারা ট্যাকটিক্যালি প্রচন্ড ফ্লেক্সিবল। ম্যাচের টেম্পো এবং প্রতিপক্ষের শক্তির উপর ভিত্তি করে তারা দুটো ভিন্ন ডিফেন্সিভ ট্রানজিশন ব্যবহার করে। প্রথমটা হাই প্রেসিং। প্রতিপক্ষ যখন নিজেদের বক্স থেকে শর্ট পাস খেলে বিল্ড আপ করার চেষ্টা করে, ফ্রান্সের ফরওয়ার্ড লাইন তখন থেকেই হাই প্রেসিং শুরু করে। বিশেষ করে উসমান ডেম্বেলের বর্তমান প্রেসিং এবং পাসিং কোয়ালিটি আগের চেয়ে অনেক বেটার। ফরওয়ার্ডদের এই প্রেসিং ট্রানজিশনের কারণেই প্রতিপক্ষ বাধ্য হয় লং বল খেলতে, যেটা ফ্রান্সের ফিজিক্যালি স্ট্রং ডিফেন্ডাররা সহজেই রিকভার করে নেয়। তাদের দ্বিতীয় ট্রানজিশন ডিপ ব্লক বা লো ব্লক। ইউরো 2024-এ ফ্রান্সের ক্রিয়েটিভিটি বা ওপেন প্লে গোল নিয়ে অনেক সমালোচনা হয়েছিল, কারণ 6 ম্যাচে তারা মাত্র 4 গোল করেছিল,
যার মধ্যে ওপেন প্লে থেকে ছিল মাত্র একটা। কিন্তু দেশম সেবার টুর্নামেন্টের সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিলেন কেবল তাদের অভেদ্য রক্ষণের জোরে। ফ্রান্স যখন 1-0 বা 2-0 গোলে এগিয়ে যায়, তারা তখন নিজেদের হাফে ডিপ সিট করে ডিফেন্সিভ বাস পার্ক করে। এই অবস্থায় প্রতিপক্ষের জন্য উইং বা সেন্টার দিয়ে স্পেস খুঁজে পাওয়া প্রায় অসম্ভব হয়ে যায়। ফ্রান্সের পাসিং ফুটবলটা স্পেনের মতো বোরিং বা টিকিটাকা না, তাদের পাসিং অত্যন্ত ডিরেক্ট এবং পারপাসফুল। ফ্রান্সের মিডফিল্ডাররা ব্যাক পাস বা স্কোয়ার পাস দেওয়ার চেয়ে ভার্টিক্যাল পাসিং মানে সামনের দিকে রক্ষণ চেরা পাস দিতে বেশি পছন্দ করেন। মিডফিল্ড থেকে বল রিকভার করার সাথে সাথে প্রথম পাসটা দেওয়া হয় উইংয়ে থাকা ডেম্বেলেকে অথবা সেন্টারে ড্রপ করা এমবাপ্পের পায়ে। যখন ফ্রান্স লো ব্লকে ডিফেন্ড করে, তখন প্রতিপক্ষ দল স্বভাবতই একটু উপরে উঠে আসে। ঠিক এই ট্রানজিশন মোমেন্টে ফ্রান্স তাদের সবচেয়ে বড় অস্ত্রটা বের করে, কাউন্টার অ্যাটাক। প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নেওয়ার পর মাত্র 3 থেকে 4টি ডিরেক্ট পাসের মাধ্যমে বল নিয়ে তারা অপোনেন্টের বক্সে পৌঁছে যায়। এমবাপ্পে এবং ডেম্বেলের অতিমানবীয় গতি এই কাউন্টার অ্যাটাকগুলোকে আরো লিথাল বা প্রাণঘাতী করে তোলে। এবার আসি এই টুর্নামেন্টে ফ্রান্সের সবচেয়ে এক্সাইটিং ট্যাকটিক্যাল ডিলেমা নিয়ে। পিএসজিতে ডেম্বেলেকে লুইস এনরিকে বানিয়েছেন সেন্ট্রাল নাম্বার 9 বা ফলস 9, এবং তার ফলাফল হিসেবে গত 2 সিজনে ডেম্বেলে করেছেন 55 গোল এবং জিতেছেন 2025 সালের ব্যালন ডিওর। দেশম তাই এখন মধুর সমস্যায় পড়েছেন। এমবাপ্পেকে মাঝে জায়গা করে দিতে ডেম্বেলেকে রাখতে হচ্ছে রাইট উইংয়ে। কিন্তু ডেম্বেলের বর্তমান পাসিং ভিশন, বডি ওরিয়েন্টেশন এবং প্রেসিং অ্যাবিলিটি এমবাপ্পের চেয়ে অনেক বেশি কার্যকর। ডেম্বেলে যখন রাইট পকেট থেকে ভেতরে ঢুকে কাটিং করেন, তখন প্রতিপক্ষের লেফট ব্যাকের সামনে দুটো অপশন থাকে, হয় ডেম্বেলেকে ছেড়ে দাও, না হয় ডেম্বেলেকে ব্লক করো। যদি ডেম্বেলেকে ব্লক করতে যায়, তাহলে তার পিছনে থাকা এমবাপ্পে আনমার্কড হয়ে যান এবং সেই সুযোগে ফ্রান্স তৈরি করে গোলের চান্স। টুর্নামেন্ট যত এগোবে, ডেম্বেলে এবং এমবাপ্পের এই বোঝাপড়া এবং ইন্টারপোজিশন চেঞ্জ ফ্রান্সের গোল স্কোরিং এর সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠবে। তবে আক্রমণের শক্তি দিয়ে ম্যাচ জেতা যায়, টুর্নামেন্ট জিততে গেলে লাগে ডিফেন্স। ইউরো 2024-এ ফ্রান্সের ক্রিয়েটিভিটি নিয়ে অনেক প্রশ্ন ছিল, কিন্তু তাদের ডিফেন্স নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারেনি, কারণ তাদের রক্ষণ ভাগের শেষ প্রহরী হিসেবে মাইক মানিয়ান দুর্দান্ত ছিলেন। এমনকি গত সিজনেও এসি মিলানের হয়ে 14টি ক্লিন শিট রেখেছেন তিনি। ইউরোপের টপ 5 লিগের মধ্যে মাইক মানিয়ান তৃতীয় সেরা গোলকিপার। সহজ ভাষায় বলতে গেলে মাইনন তার অতিমানবীয় রিফ্লেক্স দিয়ে অন্তত 13টি নিশ্চিত গোল বাঁচিয়েছেন, যেটা অন্য কোনো সাধারণ গোলকিপার থাকলে হজম করত। এই ডেটাই আসলে বলে দেয় ফ্রান্সকে গোল দেওয়া কতটা কঠিন হবে। তারপর ধরেন অ্যাস্টন ভিলার লেফট ব্যাক লুকাডিনের দুর্দান্ত ডেড বল বা সেট পিস ডেলিভারি। ওপেন প্লেতে প্রতিপক্ষ যদি বাস পার্কও করে, ফ্রান্সের এই ডেড বল বা সেট পিস ট্যাকটিক্সই যে কোনো ডিফেন্স লক ভাঙতে যথেষ্ট। এবার আসি ফাইনাল ভার্ডিক্টে। ফ্রান্সের দলে এমবাপ্পে, ডেম্বেলে, মার্কেস থুরামের মতো যেমন সুপারস্টাররা আছে, ঠিক একইভাবে ডেজারে দুয়ে, মাইকেল ওলিসে কিংবা জায়ার এমিরির মতো উঠতি সুপারস্টাররাও আছে। ফলে এই ফ্রান্সকে নিয়ে সবার আশার পারদ অনেক বেশি। তবে সব ছাড়িয়ে আবারও নিজের দিকে আলো নেওয়ার চেষ্টা করবেন এমবাপ্পে, কারণ আর মাত্র 4টি গোল হলেই বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ড ছুঁয়ে ফেলবেন মিরোস্লাভ ক্লোসার সঙ্গে। আবার ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতা হতে তার দরকার মাত্র 1টি গোল। মাত্র 27 বছর বয়সে এত সব রেকর্ড তাকে হাতছানি দিয়ে রাখছে। তবে আমেরিকার মাটিতে মাত্র 27 বছর বয়সে এত সব রেকর্ড তাকে হাতছানি দিয়ে রাখছে। তবে আমেরিকার মাটিতে ফ্রান্সের বিশ্বকাপ অভিজ্ঞতা খুব একটা সুখকর না, কারণ 1994 সালে আমেরিকার মাটিতে হওয়া সেবারের বিশ্বকাপে ফ্রান্স কোয়ালিফাই করতে পারে। তবে 2026 সালের ফ্রান্স অন্য ধাতুতে গড়া। দেশমের রিয়েলিজম, মাইননের ইগলের মতো গোলকিপিং, ডেম্বেলের পায়ের জাদু কিংবা এমবাপ্পের গোলক্ষুধা, সব মিলিয়ে এই দল এবারের বিশ্বকাপে সবচেয়ে কমপ্লিট এবং ডেঞ্জারাস টিম, এতে কোনো সন্দেহ নেই। তাই আমার ধারণা ফ্রান্স এবার ফাইনাল খেলবে। আপনাদের কি মনে হয়, দেশম কি পারবেন ব্রাজিল এবং জার্মানির সেই 3 ফাইনাল খেলার রেকর্ড ছুঁয়ে দিতে? মতামত জানাতে পারেন আমাদের কমেন্টে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর বিশ্বকাপের মৌসুমে এমন ইনডেপথ অ্যানালাইসিসের ভিডিও আরো পেতে চাইলে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল সাদিদ স্ক্র্যাপবুক অ্যানালাইসিস, কিংবা ফলো করুন আমার একই নামের পেজ। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।